ওকে, সো ডেটা স্ট্রাকচার কোর্সে আমরা আসলে যেই টপিকগুলা পড়ছি অলরেডি, টপিকগুলা বলতে যেই টাইপগুলা পড়ছি, যেমন অ্যারে, লিংক লিস্ট, তারপরে স্ট্যাক কিউ, গ্রাফ ট্রি, এইগুলার উপরে আমরা আসলে কি কি অপারেশন পড়বো অথবা শিখবো সেটা হচ্ছে এখানে। সো প্রথমটা দেখবো হচ্ছে এই সবগুলা ট্রাভার্সিং। ট্রাভার্সিং বলতে আমরা বলতে পারি যে একটা অ্যারে দিলে সে অ্যারে সবগুলা এলিমেন্টকে কিভাবে ভিজিট করতে হয় অথবা রিড করতে হয়, সেম ভাবে একটা ট্রিতে আমরা কিভাবে সবগুলা নোডকে ভিজিট করতে পারবো সেটাকে ট্রাভার্সিং বলে। সো মেইনলি আমরা ট্রাভার্সিং দেখবো, তারপরে সার্চিং দেখবো। সার্চিং বলতে তো আমরা অলরেডি জানি যে কোনো কিছু থেকে খুঁজে বের করতে হবে, যেমন একটা অ্যারে দেওয়া আছে বা ফিক্স নাম্বার খুঁজে বের করতে। সো এই জিনিসগুলা। তারপরে আমরা যে কোনো ডাটা স্ট্রাকচারে কোনো কিছু ইনসার্ট করা দেখবো, সেখান থেকে কোনো কিছু ডিলিট কিভাবে করতে হয় সেইগুলা শিখবো। আর এরপরে আছে হচ্ছে সর্ট করা আর হলো মার্জ করা। দ্যাট মিনস দুইটা আলাদা জিনিসকে আমরা কিভাবে একসাথে করতে পারি। এই সব টাইপের জিনিসের মধ্যে আমরা এই এই বেসিক অপারেশন গুলা মেনলি দেখবো। ওকে, আরেকটা জিনিস আমাদের এখন একটু দেখতে হবে, সেটা হচ্ছে অ্যালগোরিদম অথবা অ্যালগোরিদমিক নোটেশন। কারণ যখন আমরা একটা প্রবলেম দেখব, সবসময় প্রবলেম গুলা বইতে আসলে তোমাদের ইয়ে আকারে আসে না, মানে সি ল্যাঙ্গুয়েজ অথবা কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার দিয়ে আসে না। ইমপ্লিমেন্ট করে। হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন তো সেটা আমাদের মেনলি ল্যাবের কাজ। আর আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে ডাটা স্ট্রাকচার কিংবা অ্যালগোরিদম পড়ার ইয়ে না। সো যখন কোনো কিছুর সলিউশন লেখা হয়, তো সেখানে দেখা যায় যে কোনো রকম কোনো কি বলে ওটাকে, কোড ওইভাবে লেখা হয় না। কোড বলতে যে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে অথবা পাইথন দিয়ে তো সরাসরি লেখা হয় না, কারণ ওইগুলো তো একটা জেনারিক মানে একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। তো তার বদলে যেটা হয়, এইখানে যেটা দেখা যাচ্ছে, তোমরা কি এগুলোর সাথে অলরেডি পরিচিত? না স্যার। স্যার আচ্ছা ল্যাবে অলরেডি ধারণা দিয়েছিল স্যার। আচ্ছা, ল্যাবে হয়তো দিতে পারে, যাই হোক। So, এইগুলোকে বলা হচ্ছে অ্যালগরিদমিক নোটেশন। আমরা যখন আরো উপরের দিকে পড়বো তখন দেখবো যে যে কোনো জিনিসের সলিউশন, সেটা বইয়ে হোক, কোনো রিসার্চ টপিকে হোক, কিংবা যে কোনো জায়গায় হোক, এই টাইপের নোটেশন দেওয়া থাকে। এটা অ্যাকচুয়ালি কোনো এক্সিকিউটেবল ল্যাঙ্গুয়েজ না। তুমি কোনো কম্পাইলারে দিয়ে রান করলে এটা রান করবে না। এইখানে যা স্টেপ গুলো দেখানো হয় যে কিভাবে কিভাবে সলভ করতে হয়। দেন তুমি যখন সি ল্যাঙ্গুয়েজে লিখতে যাবা, এইটাকে যা সি ল্যাঙ্গুয়েজের মতো করে ওই সিনট্যাক্স ফলো করে লিখতে হবে। অথবা তুমি যদি কেউ পাইথন ইউজ করতে চাও, সো এইটাকেই জাস্ট পাইথনের সিনট্যাক্সে চেঞ্জ করে ওটা লিখতে হয়। এইটাকে বলা হচ্ছে অ্যালগরিদমিক নোটেশন। এই নোটেশন আর কি সব জায়গাতে ইউজ করা হয়, তুমি যেই কোর্সই পড়ো না কেন। দেন তুমি যখন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ ইউজ করবা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তখন সেটাতে চেঞ্জ করবা। সো এইটা আমরা এখন দেখবো। সো অ্যালগরিদমিক নোটেশন পড়ার আগে আমরা বলি হচ্ছে যে অ্যালগরিদম কাকে বলে। আমরা আমাদের বেসিক নলেজ থেকে কি কেউ বলতে পারি যে অ্যালগরিদম কাকে বলে? স্যার কোন একটা প্রবলেম সলভ করার ধাপ। আচ্ছা, কোন একটা প্রবলেমকে সলভ করার ধাপকে বলা হয় হচ্ছে অ্যালগরিদম। ভেরি গুড, এটা কে বললো? স্যার নাফিস। আচ্ছা, নাফিসের বাসা কোথায়? চট্টগ্রাম স্যার। আচ্ছা, তো চট্টগ্রামে হচ্ছে নাফিসের বাসা। তো নাফিস, তোমার বাড়ি থেকে একেবারে গ্রিন ইউনিভার্সিটি আসতে আসার অ্যালগরিদমটা কি? স্যার এগুলো স্যার অনেক লম্বা প্রসেস। শুনি, মানে 10 ঘন্টা বাসে বসে থাকতে হলে 10 ঘন্টা এখানে বসে থাকার দরকার নেই, এক লাইনে পার করা যাবে। জি স্যার। হুম, স্যার এখান থেকে স্যার বাসে ওঠা, বাসে করে ওইখানে নামো স্যার, এরপরে স্যার এরকম স্যার। আচ্ছা যাই হোক, তো তোমার বাসা কি এর পাশে, বাস টার্মিনালের পাশে? না স্যার, টার্মিনাল থেকে স্যার আরেকটু আধা ঘন্টা মতো একটু এদিকে স্যার, কালোঘাট ব্রিজ বলো। আচ্ছা যাই হোক, অ্যালগরিদমে বাদ দিয়ে ফেলছো, আগে তো বাসা থেকে টার্মিনাল যাওয়া লাগবে তাই না? জি স্যার। আচ্ছা যাই হোক, সিট রিজার্ভ করা লাগবে। বুঝি নাই। সিট রিজার্ভ করা লাগবে স্যার। আচ্ছা বলতে পারো, ও যদি মনে করে আমি ব্যাগ ট্যাগ গাড়ি নিয়ে যে বাসে উঠে পড়বো ফাঁকা সিট দেখে, সেটাও হতে পারে। জি স্যার। নদীর ওখানে কি, যাই হোক। অ্যালগরিদম মানে হচ্ছে যে আমি যে কোনো একটা প্রবলেমকে স্টেপ বাই স্টেপ
সলভ করার যে প্রসেসটা তাকে আমরা বলতেছি হচ্ছে অ্যালগোরিদম। সেটা আমাদের কম্পিউটার সায়েন্সের অ্যালগোরিদম হতে পারে, সেটা আমাদের দৈনন্দিন জীবনের হতে পারে, সেটা আমাদের অনেক জায়গায় হতে পারে। তো এই যে স্টেপ বাই স্টেপ একটা জিনিস আমরা সলভ করতে চাচ্ছি, এই সলভ করার যে স্ট্রাকচার অথবা যেই সিনট্যাক্স দিয়ে লেখা হয় তাকে আমরা বলি হচ্ছে অ্যালগোরিদমিক নোটেশন। অ্যালগোরিদমিক নোটেশনে মেইনলি আমাদের দুইটা পার্ট আমরা ইউজ করি। প্রথম পার্টে থাকে হচ্ছে অ্যালগোরিদমটা আসলে কিসের, সেখানে কি কি ভ্যারিয়েবল আছে, ইনপুটটা কি হতে পারে, এই টাইপের ডেসক্রিপশন। আর সেকেন্ড পার্টে থাকে হচ্ছে অ্যাকচুয়াল স্টেপগুলো। যেমন আমি যদি নাফিজের কথা বলি, নাফিজের প্রথম পার্টে থাকবে যে নাফিজের বাড়ি হচ্ছে চিটাগাং, সে আসতে চাচ্ছে হচ্ছে ঢাকাতে। সো তার জন্য সে যে যে স্টেপগুলো ফলো করে সেটা আমরা এখন লিখবো। এটা হচ্ছে প্রথম স্টেপ। আর সেকেন্ড স্টেপে লেখা থাকবে হচ্ছে অ্যাকচুয়াল স্টেপগুলো। যেমন এখানে যদি আমরা বলি, একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলে বলতেছে যে আমাদের একটা নন এমটি অ্যারে আছে যার নাম হচ্ছে ডাটা, যার n সংখ্যক ভ্যালু আছে, দ্যাট মিন্স লেন্থ হচ্ছে n। আমাদের এই অ্যারে থেকে ম্যাক্সিমাম লোকেশনটা বের করতে হবে, মানে ম্যাক্সিমাম ভ্যালুটা এবং তার লোকেশনটা বের করতে হবে। এখন আমরা অ্যালগরিদম লেখা শুরু করি। আমরা বলছি প্রথম পার্টে আমরা বলবো যে অ্যাকচুয়ালি এখানে কি কি ভ্যারিয়েবল আছে আর অ্যালগরিদমটার কাজ কি। সো আমরা বলতেছি আমাদের গিভেন এন এনএমটি নন এমটি অ্যারে ডাটা এবং যার লেন্থ হচ্ছে n। এই অ্যালগরিদমটা কি ফাইন্ড আউট করবে? ম্যাক্স ভ্যালু এবং তার লোকেশন ফ্রম কোথা থেকে? আমাদের ডেটা অ্যারে থেকে। এইটা একটা ডেসক্রিপশন দিলাম ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্টেপগুলো। এখন একটা অ্যারে তোমাদেরকে দেওয়া আছে, সেই অ্যারে থেকে সবচেয়ে বড় নাম্বারটা বের করতে হবে এবং ওই নাম্বারটা অ্যারের কততম ইনডেক্সে আছে এইটা বের করতে হবে। তাহলে আমাদের স্টেপগুলা কি হতে পারে? বলতে চাচ্ছ কিছু? অ্যালগরিদম মানে কম্পিউটার সায়েন্সের চিন্তা বাদ দাও, জাস্ট এমনি কিভাবে বের করবা তুমি? স্যার প্রথমে স্যার একটা সংখ্যাকে প্রথমে আমরা সবচেয়ে লার্জেস্ট সংখ্যা হিসেবে ধরে নিব, তারপর এটার সাথে অন্য সংখ্যাগুলোকে আমরা লুপের মাধ্যমে বা তুলনা করব, তুলনা করে যেটা বড় পাবো সেটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করে রাখবো। তার মানে আমরা কোনো একটা নাম্বারকে ধরে নিব যে এটা আমাদের লার্জেস্ট জি স্যার। ম্যাক্সিমাম, আমরা এবার ওইটার সাথে বাকিগুলোকে এক এক করে কম্পেয়ার করব। যখনই ওইটার থেকে বড় কিছু পাবো আমরা তখন যেটা ধরে নিয়েছিলাম ওটাকে চেঞ্জ করে কারেন্ট বড়টাকে রাখবো, এভাবে কম্পেয়ার করতে থাকবো, তাই তো? ওকে। এভাবে যখন স্যার পুরো অ্যারে শেষ হয়ে যাবে তখন স্যার সবচেয়ে মানে লার্জেস্ট যে নাম্বারটা থাকবে ওইটা হবে স্যার আমাদের মানে নাম্বার, এবং স্যার ওইটার ইনডেক্সটা হবে আমাদের লোকেশন। এক্স্যাক্টলি। সো এই জিনিসটা আমরা এখন সিডিএম মোটামুটি আমরা মনে এটা সবাই পারি। দেখি এটা অ্যালগরিদমিক নোটেশনে কিভাবে লিখতে হয় এবং সেটার সাথে সি কে ম্যাচ করা যায় কিনা। সো আমরা এই অ্যারের প্রথম নাম্বারটাকে ধরে নিচ্ছি ম্যাক্সিমাম হিসাবে। এখন অ্যালগরিদমের সামনে আগানোর আগে আমরা কিছু নিয়ম পড়ে আসি যেখানে কি কি নিয়ম ব্যবহার করা হয়, তারপরে আমরা অ্যাকচুয়াল অ্যালগরিদমে ব্যাক করব। সো প্রথম যেটা সেটা হচ্ছে সি, যেমন আমাদের ব্র্যাকেট ট্র্যাকের সেমিকোলন দিয়ে কাজ করে, এখানে এরকম কাজ নাই। এখানে আমরা নরমালি লিখে রাখি হচ্ছে এইভাবে, যেমন কে ইকুয়াল টু এত, লোকেশন ইকুয়াল টু এত, ম্যাক্সিমাম ইকুয়াল টু এত। আর সি যেমন হচ্ছে আমাদের লেফট টু রাইট এক্সিকিউট, এখানেও তাই হচ্ছে। একটা জিনিস একটু বলে রাখি, খেয়াল করে দেখো, এখানে যেইগুলো ভ্যারিয়েবল গুলা কিন্তু অলওয়েজ ক্যাপিটাল লেটারে লেখা আছে, তাই না? সো অ্যালগরিদম লেখার নিয়ম হচ্ছে এটা যে ভ্যারিয়েবল গুলো অলওয়েজ ক্যাপিটাল লেটারে হবে। ওকে, সো আবার ফেরত আসি। সো নরমালি আমাদের এখানে লেফট থেকে রাইটে এক্সিকিউট হয়, যেমন এই লাইনটা যদি আমরা লিখি সবার আগে কে ইনিশিয়ালাইজ হবে, দেন লোকেশন, দেন ম্যাক্স। আর এক্সিট দিয়ে আমরা প্রোগ্রাম রিটার্ন যেটা করে সিতে ওটা শেষ করতে পারি। এরপরে আসতেছে হচ্ছে কমেন্ট কিভাবে লিখি। কমেন্ট আমরা নরমালি থার্ড ব্র্যাকেটে লিখি অ্যালগরিদমে বোঝানোর জন্য, যেমন এইখানে একটা লাইন লেখা আছে থার্ড ব্র্যাকেট দিয়ে, এন্ড অফ স্ট্রাকচার, এটা হচ্ছে একটা কমেন্ট। সো আমরা কমেন্ট লিখতেছি হচ্ছে থার্ড ব্র্যাকেট। ওকে, তারপরে আমি যেটা অলরেডি বলে ফেলছি যে ভ্যারিয়েবলের নামগুলো অলওয়েজ ক্যাপিটাল লেটারে হবে, এটা একটা পার্থক্য।
অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, যেমন আমরা সি তে লিখি a ইকুয়াল 5, তার মানে কি 5 ভ্যালুটাকে আমরা a ভ্যারিয়েবলের এই অ্যাসাইন করলাম, ভেরিয়েবলে তাই তো? রাখছি। ইয়েস স্যার। Okay, এইখানে ইকুয়ালের বদলে আমরা ব্যবহার করি হচ্ছে কোলন ইকুয়াল। এইটাই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। দ্যাট মিন্স ডেটা এর যে প্রথম ভ্যালুটা আছে সেটা এখন ম্যাক্সে চলে গেল। আর শুধু ইকুয়াল বলতে পারো যে এটা কি কাজে লাগে, আমাদের সি ল্যাঙ্গুয়েজে আমরা ডাবল ইকুয়াল ইউজ করি যখন কম্পেয়ার করার জন্য, ইফ a ইকুয়াল 5, ইয়েস স্যার। ওইটার বদলে আমরা ইউজ করি সিঙ্গেল ইকুয়াল, আর অ্যাসাইনমেন্ট অপারেটরের বদলে আমরা ইউজ করেছি কোলন ইকুয়াল। আর ইনপুট আউটপুট এখানে তো আসলে এক্সিকিউটেবল কোড না, জাস্ট বোঝানোর জন্য। সো ইনপুট নেওয়ার জন্য আমরা ব্যবহার করি রিড। সো আমরা জাস্ট রিড লিখে একটা কোলন দিয়ে ভ্যারিয়েবলের নাম লিখে দিব। সো আমরা বুঝে নেব যে আমরা এখান থেকে রিড করতেছি, সেটা স্ট্রিং হোক, ইন্টিজার হোক, ফ্লোট হোক, কোনো যায় আসে না। আর কোনো কিছু আমরা প্রিন্ট স্টেটমেন্টের বদলে আমরা লিখেছি রাইট। সো রাইট লিখে তুমি যদি ভ্যারিয়েবলের নাম দেখাতে চাও যে এই ভ্যারিয়েবলটা আউটপুট দিবে, সো ভ্যারিয়েবলের নাম যদি কোনো মেসেজ শো করতে চাও, সো মেসেজ লিখে দিতে পারো এই। আর ফাংশন আমাদের ব্যবহার আছে, ফাংশন নরমাল সি এর মতো ফাংশনে লেখা হয়, প্রথমে ফাংশন দেন হচ্ছে ব্র্যাকেটে প্যারামিটারগুলো। নরমাল ফাংশন আমরা সিতে যেভাবে লিখি, ফাংশন নেম দেন প্যারামিটার। এইটা এই মুহূর্তে না, আমাদের আস্তে আস্তে সামনে গেলে ফাংশন কলগুলো আসবে। এখন আমরা আসি পুরানোটাতে। প্রথম কাজ হচ্ছে আমাদের অ্যারের সবচেয়ে প্রথম যে এলিমেন্টটা আছে তাকে আমরা ধরে নিব ম্যাক্স, এবং লোকেশনটা নিশ্চয়ই 1 হবে। 1 হবে এই কারণে বললাম যে অ্যালগরিদমিক নোটেশন লেখার সময় অ্যারেটা ইন জেনারেল ধরা হয় হচ্ছে 1 থেকে শুরু, আনলাইক সি তে যে 0 থেকে শুরু, সেটা না, আমাদের অ্যালগরিদমে ধরি আমরা 1 থেকে শুরু হয়। ইয়েস স্যার, ফার্স্ট বোঝাচ্ছে এখানে। হ্যাঁ, সো কে ইকুয়াল টু 1, এটা হচ্ছে লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল। লোকেশন ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমাদের ম্যাক্স যে ভ্যারিয়েবলটা তার লোকেশন। আর ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে ডাটা অ্যারের ফার্স্ট এলিমেন্ট। সো ধরলাম, ওকে। সো প্রথম লাইন জাস্ট ইনিশিয়ালাইজ করে নিন। এরপরে আমাদের একটা লুপ চালানো লাগবে, সেটা হচ্ছে পুরা অ্যারেটাকে ট্রাভার্স করার জন্য। So, আমরা তত সময় পর্যন্ত লুপ চালাবো যত সময় পর্যন্ত কে লেস দেন অর ইকুয়াল এন থাকে। 1 থেকে শুরু হচ্ছে, এন সংখ্যা পর্যন্ত চলবে, কারণ কি এন হলো অ্যারের লেন্থ। এখন এখানে কোনো ফর্মাল লুপ নাই, আমরা যেমন ফর লুপ লিখে একটা সিনট্যাক্স থাকে, সেমিকোলন দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখতে, সেরকম আমরা জাস্ট লিখতেছি যে 3 এবং 4 নাম্বার লাইনকে রিপিট করব এই কন্ডিশনের আন্ডারে। দ্যাট মিন্স 3 এবং 4 নাম্বার এই পর্যন্ত হচ্ছে লুপের আন্ডারে, এখানে ব্র্যাকেট ট্র্যাকেটের সিস্টেম নেই, ঠিক আছে? সো 3 আর 4 হচ্ছে লুপের আন্ডারে। ওকে, এখন ইফ আমাদের কারেন্ট ম্যাক্সের থেকে যদি ডেটা অ্যারের কে পজিশনের কোনো কিছু বড় হয়, আমরা জাস্ট লোকেশন সেট করব কে, আর ওইটাকে রাখবো হচ্ছে ম্যাক্সিমাম। সিম্পলি দেন আমাদের যে কে প্লাস প্লাস করি আমরা, সেটা লিখলাম সেট কে ইকুয়াল টু কে প্লাস 1। পুরা লুপটা যখন শেষ হয়ে যাবে, আমরা জানি আমাদের ম্যাক্সিমামে ভ্যালুটা আর লোকেশনের ইন্ডেক্সটা চলে আসবে। সো আমরা জাস্ট রাইট করে দিলাম লোকেশন কমা ম্যাক্স। এই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম নাম্বার আর তার ইন্ডেক্স বের করার অ্যালগরিদমিক নোটেশন। আমরা চাইলে কিন্তু এটাকে সিতে কনভার্ট করতে পারি। কিভাবে? এই সেট কে এর বদলে আমরা লিখব ইন্টিজার কে ইকুয়াল টু 0, লোকেশন ইন্টিজার লোকেশন ইকুয়াল টু 0, ইন্টিজার ম্যাক্স ইকুয়াল টু ডাটা 0। দেন আমরা একটা হয়তো ফর লুপ লিখবো ফর i ইজ ইকুয়াল টু 1, i লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে, অথবা তোমরা যদি ইকুয়াল বাদ দাও, সো i লেস দেন n, i প্লাস প্লাস, তারপর ইফ ব্র্যাকেটের মধ্যে ম্যাক্স লেস দেন ডাটা i, ব্র্যাকেটের বাইরে হচ্ছে আমাদের, মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমাদের লোকেশন ইকুয়াল টু i, ম্যাক্স ইকুয়াল টু ডাটা i, দেন প্রিন্টএফ লোকেশন আর ম্যাক্স। বুঝতে পারছি আমরা নাকি? ইয়েস স্যার। এই হচ্ছে আমাদের অ্যালগরিদমিক নোটেশন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা মোটামুটি এখন থেকে যা পড়বো ম্যাক্সিমামই দেখবো যে এই অ্যালগরিদম দিয়ে আসতেছে, শুধুমাত্র এই কোর্সে না, এরপরে তোমরা যদি অ্যালগরিদম পড়ো সেখানে আসবে, হয়তো নেটওয়ার্কিং এর যখন পড়বা তখন আসবে, যখন থিসিস প্রজেক্ট করতে যাবা তখন দেখো থিসিস পেপারে ওটা লেখা আছে, সরাসরি কোড কেউ লেখেনি। এই হচ্ছে মোটামুটি নিয়মগুলো। ওকে, এরপরে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কমপ্লেক্সিটি। আমরা কি কেউ জানি যে কোনো অ্যালগরিদম অথবা কোনো কোডের কমপ্লেক্সিটি আসলে কি জিনিস? আর কতক্ষণ টাইম নেয় স্যার ওইটা? এটা দরকার কি?
কোনো দরকার আছে? স্যার আছে স্যার। স্যার একটা কি কম দরকার? সময়ে স্যার, যেটা বেশি সময়ে না করে স্যার, কম মেমরি নিয়ে কম তোমাদের সময়ে। তোমাদের কাছে পিসি আছে কার? মানে এখন ডেস্কটপ অথবা ল্যাপটপ নিয়ে ক্লাস করতেছো? ইয়েস স্যার। স্যার আছে স্যার। মানে স্যার আমি স্যার আচ্ছা, অনেক আছে। যে কোনো একজন গুগলে কিছু সার্চ দাও তো। স্যার কি সার্চ করবো? যা ইচ্ছা, তোমার নিজের নাম থেকে সার্চ করো। স্যার লেকচার শিটটা কি স্যার গুগল ক্লাসরুমে আপলোড করে দিবেন? হ্যাঁ দিব, আমার নেটে খুব ঝামেলা ছিল এই জন্য এখন দেওয়া হয়নি। আচ্ছা। তো জি স্যার। আচ্ছা, একেবারে Yes, প্রথম sir. লাইনটা কি আসছে? স্যার অ্যাবাউট মানে আমি যে সার্চ করছি স্যার, এত রেজাল্টের থেকে 0.92 সেকেন্ডে মানে আমাকে এটা দেখানো হয়েছে। তার মানে সবার আগে তারা কনফার্ম কত ফার্স্ট এটা নিয়ে, তাই তো? Yes, sir. মানে স্যার আপনি তোমার কি result- এসইও রিলেটেড কিছু বলতে চাচ্ছেন? কোনটা? এসইও রিলেটেড। না না, এসইও রিলেটেড কিছু বলতে চাচ্ছি না। এসইও তো তোমাদের পরে আসবে, যে কোন রেজাল্টটা আগে আসছে। এসইওর কাজ হচ্ছে যে তোমাদের কোন রেজাল্টটা আগে আসবে, তাই না? তোমার সার্চ Yes, ইঞ্জিনের sir. জন্য জিনিসটা আরো আগে আসে, বাট Sir. এসইও বাদেও তুমি যাই সার্চ দাও না কেন, গুগল সবার আগে দেখায় যে তারা কত কম সময়ে কত বেশি রেজাল্ট নিয়ে আসতে পারতেছে। Yes, sir. সো ফার্স্ট হওয়ার একটা আলাদা নিশ্চয়ই গুরুত্ব আছে। So, এই জিনিসগুলো আসলে আমাদের আসলে টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটি মানে হচ্ছে যে একটা প্রোগ্রাম অথবা একটা অ্যালগোরিদম যখন আমি রান করব, সেটা আমাদের কি পরিমাণ এফিশিয়েন্ট কাজ করবে। যেমন আমি যদি সর্টিং এর কথা বলি, সর্টিং মানে তো আমরা সবাই জানি, আমাদের সি প্রোগ্রামিং এ তোমরা কি কোনো সর্টিং করছো? না স্যার সি প্লাস প্লাস সি প্লাস প্লাস কখন পড়লে আবার? না পড়ি নাই স্যার, এমনিতে নিজে জানি। আচ্ছা, যাই হোক। সো সর্টিং মানে কি নাম্বার সাজানো, তাই তো? ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজানো। জি স্যার। এখন দেখবে যে সর্টিং 10 রকমের আছে, সবার রেজাল্টও কিন্তু একই। কেউ ভুল সাজায় না, ঠিকই সাজায়। পার্থক্য কোথায়? পার্থক্য তাদের টাইম নিয়ে। এক একটা অ্যালগোরিদম কি পরিমাণ টাইম নেয়, কি পরিমাণ স্পেস নেয়, এই জিনিসগুলো। সো ধরে নিচ্ছি যে সব অ্যালগোরিদম আমাদের রেজাল্ট ঠিক দিবে, সবার রেজাল্ট ঠিক আছে, রেজাল্ট ভুল হলে তো তার কোনো দাম নাই, বাট রেজাল্ট ঠিক দিবে। তখন আমাদের কাছে ইভালুয়েট করার জন্য দুইটা জিনিস থাকে। একটাকে বলা হয় হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, দ্যাট মিন্স ওই অ্যালগোরিদমটা রান করলে ইনপুট নেওয়ার পরে সঠিক আউটপুট প্রডিউস করতে কি পরিমাণ সময় নিচ্ছে। আরেকটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি, তার মানে হচ্ছে যে ওই অ্যালগোরিদমটা রান করলে আমার সঠিক আউটপুট দেওয়ার জন্য তার কি পরিমাণ এক্সট্রা মেমোরি দরকার। কারণ যে কোনো জিনিস রান করলে দেখা যায়, যেমন আমি যদি এই প্রোগ্রামটা রান করি, আমাকে দেওয়া ছিল শুধু একটা অ্যারে, আমার দরকার হচ্ছে ম্যাক্সিমাম বের করা, তাই না? তার জন্য আমি এখানে টেক্সটা লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল নিচ্ছি, এইটা আমার এক্সট্রা লাগতেছে। যত কম এক্সট্রা লাগবে তত অবশ্যই ভালো। সো এই জিনিসগুলো এখন আমাদের অ্যালগোরিদমের এফিসিয়েন্সি বের করে, যে একটা অ্যালগোরিদম কত পরিমাণ টাইম নিচ্ছে। যে টাইম কম নিবে সে ভালো, যে স্পেস কম নিবে সে ভালো। বাট সবসময় দেখা যায় যে স্পেস টাইম দুইটাই কম নিয়ে আসলে হয়তো হয় না। এখন মোটামুটি আমাদের এই যে টাইম কমপ্লেক্সিটিটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। যেমন আমি যদি আবার গুগলে ব্যাক করি, আমরা ম্যাক্সিমাম সবাই ব্রাউজার ইউজ করি কোনটা? ক্রোম। ক্রোম। কেন? স্যার ইজি টু এটা ফাস্ট এবং ইউজার ফ্রেন্ডলি। আচ্ছা, ফাস্ট এবং ইউজার ফ্রেন্ডলি। কখনো খেয়াল করছো ক্রোম র্যামের কি অবস্থা করে? হ্যাঁ স্যার, ক্রোম র্যাম খুব বাজে হবে র্যাম। আমাদের খুব একটা যারা যায় আসে না নাকি? যারা একটু গেমিং টেমিং করে স্যার, তাদের জন্য ক্রোম একটা ডিজাস্টার। আচ্ছা, এটা ঠিক। যাই হোক, সো মেইন কথা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম খুব একটা কেয়ার করে না, কারণ র্যাম দেখা যায় থাকে, বাট স্পিডটা আমাদের কাছে এখন ম্যাটার করে। সো যাই হোক, আমাদের মেইন ফোকাসটা থাকবে হচ্ছে টাইম কমপ্লেক্সিটির উপরে, আমরা স্পেসটাও দেখব। ওকে, সো এখন এই জিনিসগুলো আসলে হিসাব করা হয় কিভাবে, আমি অলরেডি একটু বলছি যে একটা টাইম কমপ্লেক্সিটি হিসাব করা হয় হচ্ছে ইনপুট নাম্বারের উপরে, যে আমরা একটা নাম্বার n সংখ্যক ইনপুট দিব,
এই n সংখ্যক নাম্বারকে প্রসেসিং করে আউটপুট দিতে তার কতটা ছোট ছোট স্টেপ কমপ্লিট করা লাগবে। আর টাইম কমপ্লেক্সিটি বলছি তার মানে এটা না যেটা সেকেন্ডে ক্যালকুলেট করা হয়। সেকেন্ডে ক্যালকুলেট করা হয় না, কারণ এক একটা কম্পিউটার এক একটা মেশিন কিন্তু আলাদা। একটা সেম অ্যাপ্লিকেশন দুইটা পিসিতে সেম ভাবে পারফর্ম করে না, তাদের হার্ডওয়্যার পাওয়ারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো টাইম কমপ্লেক্সিটি হিসাব করা হয় হচ্ছে ইনপুট নাম্বারের উপর। যেমন আমি যদি n সংখ্যক নাম্বারকে সর্ট করতে দিই, তাহলে তাকে ওই n সংখ্যক নাম্বারকে সর্ট করার জন্য কতগুলা ছোট ছোট বেসিক স্টেপ ফলো করা লাগবে। এই রেজাল্টটা এইভাবে আসে, n স্কয়ার সংখ্যক অথবা n log n সংখ্যক অথবা log n সংখ্যক, এইভাবে। ঠিক আছে, এই কথাগুলো বলার মানে হচ্ছে যে আমাদের ভবিষ্যতে আমরা যখন কমপ্লেক্সিটি নিয়ে খুব বেশি পড়বো না, এটা মেইনলি অ্যালগরিদম করছে। এই কথাগুলোর মানে হচ্ছে আমরা যখন ভবিষ্যতে একটা প্রোগ্রাম দেখব এবং বলবো যে এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n, আরেকটা দেখবো বলবো এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n স্কয়ার, তাহলে কোনটা ভালো? স্যার বুঝিনি আপনার কোশ্চেনটা। n ভালো। দুইটা প্রোগ্রাম আছে a b, দুইটার কাজ n n ভালো, তাই তো? কারণ কি আমার সেম আউটপুট দিবে, কম মানে কম কাজ করে। আর সেকেন্ডটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। এইটা মানে হচ্ছে আমি যদি একটা কোড রান করি তাহলে আমার এক্সট্রা কত বাইটের মেমোরি লাগছে। এই দুইটা আমরা মোটামুটি দেখব। এখন টাইম কমপ্লেক্সিটি আসলে অনেক রকম ভাবে হিসাব করা যায়। একটাকে বলা হয় হচ্ছে ওর্স কেস, একটাকে বলা হয় হচ্ছে এভারেজ কেস, আর একটাকে বলা হয় হচ্ছে বেস্ট কেস। দ্যাট মিন্স তুমি একটা অ্যালগরিদম রান করলে, তো সাপোজ তুমি একটা জিনিস সার্চ করতেছো, তাই না? তোমার কাছে 10টা প্যাকেট আছে সিমিলার দেখতে, তার মধ্যে যে কোনো একটা প্যাকেটে কোনো একটা জিনিস আছে যেটা তোমার দরকার। এখন তুমি যদি র্যান্ডমলি খুঁজতে থাকো তাহলে তোমার জন্য বেস্ট কেস কোনটা হবে? স্যার যদি আমি প্রথম প্যাকেটটায় হাত দিয়ে যদি জিনিসটা পেয়ে যাই স্যার, তাহলে ওটা আমার জন্য বেস্ট কেস। বেস্ট কেস। ওর্স কেস কি হবে? স্যার আমাকে যদি খুঁজতে খুঁজতে একদম 10 নম্বর প্যাকেট পর্যন্ত 10 যেতে হয়, নাম্বার। তাহলে ওটা আমার ওয়ার্স্ট কেস। ওকে। আর এভারেজ কেস হবে হচ্ছে আমি নরমালি হয়তো 5-6 নাম্বারের দিকে পেতে পারি, তাই না? মাঝখানে কোনো এক জায়গায়। ইয়েস স্যার। ওকে, সো তাহলে আমরা যদি কোনো অ্যালগরিদমের পারফরম্যান্স বিচার করতে চাই তাহলে আমাদের নরমালি কোনটা হিসাব করা উচিত? ওর্স, বেস্ট না এভারেজ? স্যার স্যার বেস্ট কেস। বেস্টটা রোস্ট বেস্ট কি হবে? বেস্ট কি সবসময় পাওয়া যায় নাকি? রোস্টটা স্যার এভারেজটা। আচ্ছা, আর অনেক কথা average টা। আসতে পারে, বাট নরমাল সেন্সে হওয়া উচিত যে এভারেজটা, কারণ ম্যাক্সিমাম সময় সেটা আউটপুট দিবে। 1 আর 10 আসলে তো টাফ পাওয়া, কিন্তু এভারেজটা হিসাব করে একটু ঝামেলা। বেস্ট যেমন খুব সহজ, প্রথমবার পাবো শেষ। ওর্স যেমন খুব সহজ, 10 নম্বরে পাবো, ঝামেলা শেষ। এর মাঝখানে কোনটা পাবো? তখন আমাদের কি হিসাব করতে হবে জানো? ওই যে তার অনেকগুলা যে টাইম মানে রান কইরা অনেকগুলো টাইম দেখে ওগুলো আবার গড় করে বের করা লাগবে মেবি। হ্যাঁ, এই টাইপের যে প্রথমবার যদি আমি প্রথমবার পাওয়ার আমার চান্স কত, আমরা প্রবাবিলিটির অঙ্ক পড়ছি তাই না? 10 ভাগের এক। 10টা বক্স থেকে একটা তুললে কত চান্স, যদি দেখি ওইটা না তাহলে পরেরটাই কত, যদি তাও না হয় তাহলে তারপরেরটাই কত। সেক্ষেত্রে দেখা যায় প্রতিটা বার আর ওই বারের কমপ্লেক্সিটি গুণ করতে হয়, সরি প্রবাবিলিটি গুণ করতে হয়, তারপরেরটা। এইভাবে সবগুলো হওয়ার পরে টোটাল যোগ করলে আমাদের যা আসে সেইটা হচ্ছে এভারেজ কেস। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, সবগুলো প্রত্যেকটা বার মানে রান করার লাগে বলতে কি মানে হইতেছে কি আমি এটা তো লিমিটেড টাইম না ঠিক না, আমি তো 4-5টা বার মানে হইতেছে রান করে দেখে ওটার গড় করলেই এভারেজটা না বের না হওয়ার না কথা না না? না, এটা রানই করা লাগতেছে না। তুমি একটা কোড যখন লিখবা এটার পারফরমেন্স বিচার করার জন্য রানই করা দরকার নেই, কারণ রানটা আমি কি বললাম, তাহলে তো মেশিন ডিপেন্ডেন্ট হয়ে গেল, তাই না? জি জি। তাহলে কিন্তু মেশিন ডিপেন্ডেন্ট হয়ে গেল, যে তুমি যেই পিসিতে রান করবা সেই পিসির উপরে নির্ভর হয়ে যাবে। তাহলে আমি সেটা না। কিভাবে বুঝবো স্যার যে মানে কত টাইমের ভিতরে এক্সিকিউট হচ্ছে বা আচ্ছা, তখন তুমি কিভাবে বুঝবে, ছোট্ট করে একটু বলি। সেটা হচ্ছে এই যে কোডটা, এই কোডের মধ্যে তোমাকে গুনতে হবে যে কোডটা আসলে কতটা ছোট ছোট কাজ করতেছে। ছোট কাজ বলতে এইটা মানে অ্যাসাইন কয়বার করতেছে, লুপটা কতবার চলতেছে, তারপরে কতবার ইফ কন্ডিশন চেক করতেছে, এইগুলাকে কাউন্ট করতে হয়। আমি যদি
গড় পড়তায় বলি, এখানে সবচেয়ে বেশি কাজ করতেছে কি লুপ জি স্যার। n সংখ্যক বার চলতেছে। জি স্যার। তাহলে আমি বলতে পারি যে আমার যদি এই ম্যাক্সিমাম ভ্যালুটা খুঁজে বের করতে হয় আমাকে n সংখ্যক বার কাজ করা লাগতেছে। দ্যাট মিন্স এই n হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি। ঠিক আছে, এর নিচে আরো হিসাব আছে, বাট এই কোর্সের আন্ডারে এটা পড়তেছে না, আমি খুব বেশি ডিটেইলসে যাচ্ছি না। ওকে, সো এভারেজ কে আসলে হিসাব করা অনেক ঝামেলা। যেমন আমরা একটা সার্চ দেখি, লিনিয়ার সার্চ বলে এটাকে। সার্চের কাজ হচ্ছে আমাকে একটা অ্যারে দেওয়া হবে যার নাম হচ্ছে ডাটা, যার লেন্থ হচ্ছে n, এবং একটা ইন্টিজার আইটেম বলতে ইন্টিজার ভ্যারিয়েবল দেওয়া হবে যার নাম হচ্ছে আইটেম। আমার কাজ হচ্ছে এই আইটেমের ভ্যালুটাকে অ্যারে থেকে খুঁজে বের করতে হবে। খুব সিম্পল হওয়ার কথা, তাই না? একটা অ্যারে থেকে একটা নাম্বার খুঁজে বের করা আমরা তো পারবো সবাই, তাই তো? Yes, sir. কি করব, একটা লুপ রান করব শুরু থেকে শেষ পর্যন্ত, একটা ইফ কন্ডিশন দিয়ে ইকুয়াল ইকুয়াল চেক করব, মিলে গেলে শেষ, আর তো কিছু নেই। No, sir. জি স্যার। ওই কাজটা এখানে করি। দেখি k is equal to 1 লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করার জন্য, আর লোকেশন ধরে নিচ্ছি 0। এখানকার 0 মানে কিন্তু আসলে অ্যারে শুরু না, সি এর ক্ষেত্রে -1। ঠিক আছে, আচ্ছা স্যার বুঝিনি স্যার, আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা, এইখানে লোকেশন ইকুয়াল টু 0 ধরে রাখা মানে কিন্তু 0তম লোকেশন আইটেমটা সেটা না, এখানে অ্যারে শুরু হয় 1 থেকে। তার মানে এখনো আমরা পাইনি ধরে নিচ্ছি। তুমি হয়তো সি দিয়ে এটা করলে লোকেশন ইকুয়াল টু -1 ধরে নিতে পারো, দেন যখন পাবা তখন লোকেশনটাকে আপডেট করো। সো যাই হোক, আমরা একটা লুপ রান করতেছি যেটা চলবে লেস দেন n, শুরু হবে 1 থেকে। যদি আমাদের আইটেমটা ডেটা এর কোনো জায়গায় পাওয়া যায়, আমরা জানি একটা ইকুয়াল মানে কম্পারিজন, কোনো জায়গায় পাওয়া যায় তাহলে আমরা লোকেশনকে চেঞ্জ করব কি হিসাবে, যেই ইনডেক্সে পাওয়া গেছে সেই ইনডেক্স দিয়ে, তাই তো? দেন আমরা হচ্ছে কে প্লাস প্লাস করতেছি, আমি কি বুঝতে পারতেছি? জি স্যার। আমার তো মনে হচ্ছে না। স্যার এটা একবার বললে ভালো হয়। আচ্ছা, নরমালি আমি যদি তোমাদেরকে বলি একটা অ্যারে দেওয়া আছে, ওই অ্যারে থেকে একটা নাম্বারকে সার্চ করে বের করতে হবে, আমরা কি করব একটু ভেঙে বলবা। First থেকে last পর্যন্ত চেক করব, মিলে গেলে সার্চিং। আচ্ছা, আমাদেরকে ইনিশিয়ালাইজ করার কোনো দরকার আছে? না স্যার। আচ্ছা, না করলেও চলে, তাই তো? জি স্যার। যাই হোক, সো এইখানে এই কাজটা করা না, এখানে ধরা হয়েছে যে আমাদের কারেন্ট লোকেশনটা হচ্ছে 0। একটু সমস্যা আছে, তুমি যদি পেয়ে গেলে প্রিন্ট করে দাও, আর না পেয়ে গেলে তখন কি করবে? else প্রতিবার এলস চলে আসবে, তাহলে লুপের বাইরে এসে ইফেস করা লাগবে আবার, একটু ঝামেলা আছে, চিন্তা করে দেখো। যাই হোক, সো আমরা ধরে নিচ্ছি আমাদের কারেন্টলি নাম্বারটা পাইনি, এই জন্য নাম্বারের লোকেশনটা হচ্ছে 0। আর যেটা বলতেছিলাম 0 মানে কিন্তু অ্যারের প্রথম ইনডেক্স না অ্যালগরিদমের ভাষায়, 0 মানে হচ্ছে অ্যারের বাইরের কিছু। ঠিক আছে, এখন আমরা লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে যত সময় পর্যন্ত লোকেশন 0ই আছে, দ্যাট মিন্স আপডেট হয় নাই, পাইলে আপডেট করব, আপডেট হয় নাই, এবং কে লেস দেন n আছে, এই পর্যন্ত লুপটা চলবে। লুপে আমরা চেক করতেছি যে আইটেম কোনো জায়গায় পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় তাহলে আমরা লোকেশনটাকে আপডেট করব ওই ইনডেক্সটা দিয়ে, এই ইনডেক্সটা দিয়ে যেখানে পাওয়া যাবে। ঠিক আছে, আর কে প্লাস প্লাস চলতে থাকবে। এখন লুপটা থামবে কোন ক্ষেত্রে, কোন কন্ডিশনে পড়লে লুপটা থামবে? যখন পাওয়া যাবে তখন। একটা কন্ডিশন, যখন লোকেশনের ভ্যালু 0 থেকে চেঞ্জ হয়ে অন্য কিছু হবে তখন, অথবা যত সময় পর্যন্ত কে লেস দেন n আছে, দ্যাট মিন্স আমরা অ্যারেতে সার্চ করতেছি, কে বাড়তে বাড়তে এমন সময় হলো যে পুরো লুপ সার্চ করে ফেলছি, পাই নাই, তখন কি কে বড় হয়ে যাবে, Yes, sir. তখন তো লুপ থেকে বের হয়ে যাবে, তাই না? Yes, sir. ওকে, সো লুপ থেকে বের হয়ে
আরেকটি ইফ কন্ডিশনে ঢুকতেছে যদি লোকেশন ইকুয়াল টু 0 থাকে, তার মানে কি আমাদের যা ছিল তাই আছে, ভিতরে কিছুই পাই না, তখন আমরা বলবো আইটেম ইজ নট ইন দ্য অ্যারে। যদি লোকেশনের ভ্যালু চেঞ্জ হয়ে যায়, দ্যাট মিন্স এই কন্ডিশনে পড়ে আসলে লুপটা ব্রেক করে, তখন আমরা বলতেছি যে লোকেশনে আছে। আমি কি বোঝাতে পারতেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, So, এই হচ্ছে আমাদের লিনিয়ার সার্চ। এখন এই লিনিয়ার সার্চের বেস্ট কেস কত, সরি ওয়ার্স্ট কেস দিয়ে শুরু করি। ওয়ার্স্ট কেস কত? আমাদের Worst n case সংখ্যক n। নাম্বার আছে, ওয়ার্স্ট কেস হচ্ছে n বার n। চেক করা লাগবে, তাই তো? তাহলে ওয়ার্স্ট জি কেস স্যার। খুবই সিম্পল। বেস্ট কেস কত? স্যার 1। প্রথমবার পেয়ে যাচ্ছি 1, ভেরি গুড। এখন এভারেজ কেস কত? n/2 কিভাবে? স্যার 0 প্লাস n/2 স্যার মাঝখানে কম। মাঝখানে তুমি ডিরেক্ট এভারেজ করে দিছো, ঠিক আছে। এই ক্ষেত্রে হয়তো ডিরেক্ট এভারেজ কাজে লাগতেছে, কিন্তু সবসময় আসলে লাগবে না। আমি যদি ইন জেনারেল হিসাব করি, দেখো প্রথমবার নাম্বার পাওয়ার চান্স কত এনটার মধ্যে থেকে? 1/n। জি স্যার। জি স্যার। প্রথমটা যদি 1/n আমরা অলরেডি জেনে ফেলি, পরেরটা যে 1/n ছিল তাহলে সেটা হবে হচ্ছে 2/n। একেবারে লাস্টে এসে আমরা আসলে জানতে পারবো নাম্বার আছে কিনা, সেটা আসলে কত হবে? n/n মানে হচ্ছে 1। n/n 1। স্যার আরেকবার একটু রিপিট করলে ভালো হতো স্যার। আচ্ছা, nটা নাম্বারের মধ্যে থেকে প্রথমে হওয়ার চান্স কত? 1/n, তাই না? 10টা বল থেকে যদি আমরা যে কোনো একটা বল সার্চ করে আন্দাজে তুলি, প্রথমটা ওই বলটা হওয়ার চান্স কত থাকে? 1/10। জি স্যার। তো এখানে হচ্ছে 1/n। এখন প্রথমটা আমরা অলরেডি জেনে গেছি 1/n, আর সেকেন্ডটা তাহলে কত? 1/n প্লাস 1/n হয়ে হচ্ছে 2/n, এভাবে 3/n 4/n হয়ে একেবারে লাস্টে এসে কি আমরা শিওর আছে কি নাই, তার মানে এটা 1, প্রবাবিলিটি 1। সো 1/n 2/n 3/n করে আস্তে আস্তে হচ্ছে n/n, সেটা হচ্ছে 1। এইটাকে তুমি যদি এখন যোগ বিয়োগ করো, লাইক 1/n যদি তুমি কমন নাও তাহলে আসে 1 + 2 + 3 প্লাস এভাবে করে n পর্যন্ত সমান্তর ধারা। সমান্তর ধারা সূত্র আছে n × n + 1/2 ধারা সমষ্টি, সাথে 1/n যোগ বিয়োগ করলে আসে হচ্ছে n + 1/2। এইটুকু অ্যালগরিদমের জন্য তোমার এভারেজ কেস বের করতে অ্যালগরিদমের চেয়ে কষ্ট বেশি হয়ে যাবে। এই কারণে আমরা আসলে এইটার দিকে বেশি ফোকাস দিই। এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে এরপর থেকে আমরা যখন একটা অ্যালগরিদম পড়বো, আমরা সরাসরি বলে দিব এই অ্যালগরিদমটার ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n। তার মানে তোমরা বুঝে নিবা যে এই অ্যালগরিদমটা যদি আমরা রান করি তাহলে এর সর্বোচ্চ n সংখ্যক বার কাজ করা লাগবে আউটপুটটা দিতে। অন্য একটা সার্চ যদি আমি দেখাই বলি যে এই অ্যালগরিদমটার ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি হচ্ছে log n, ওই অ্যালগরিদমটার রেজাল্ট দিতে log n পরিমাণ টাইম লাগে। একটার n, একটা log n, ভালো কোনটা? n বড় না log n বড়? n বড় স্যার। স্যার n বড়। n বড়, তার মানে কি log n টা ভালো, এটা তাই না? ইয়েস স্যার। কম ভালো। এই এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে এটা। এরপর থেকে আমরা অ্যালগরিদম এই কমপ্লেক্সিটি নিয়ে এইভাবে ডিসকাস করব না, আমরা শুধু বলবো হচ্ছে এই অ্যালগরিদমের কমপ্লেক্সিটি এটা। ক্যালকুলেশন পার্টটা মেইনলি অ্যালগরিদম করতে আছে, আর এখানে শুধু n না বলে বলা হবে এই টাইপের একটা বড় ও দিয়ে n লেখা থাকে, এইটাকে বলা হচ্ছে বিগ ও অফ n। বিগ ও হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে কোন একটা অ্যালগরিদমের ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি প্রকাশ করে। আমরা সামনে থেকে ওইগুলো দেখবো আর কি। আচ্ছা, এই চ্যাপ্টারের পড়া মোটামুটি এই পর্যন্ত ছিল। তো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা বলো? আচ্ছা, ওয়ার্স্ট কেস কি বুঝতে পারো নাই? ওয়ার্স্ট কেস তো স্যার বুঝছি যে সবচেয়ে বেশি বলছি স্যার যেটাতে n এক্সিকিউট সংখ্যক টাইম কতবার লাগে। ঘুরবে সেটা। আচ্ছা, তোমাদের এভারেজ নিয়ে সমস্যা, তাই তো? জি স্যার। জি 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 জি। প্রথমে বলি এভারেজ কেসটা এত ক্যালকুলেট করে দেখানোর কারণ হচ্ছে এইটুকু মাত্র বলা যে এভারেজ কেসটা আসলে ক্যালকুলেট করাই ঝামেলা, ঠিক আছে? এভারেজ কেসটা আসলে ক্যালকুলেট করাই ঝামেলা,
এই জন্য অ্যাভারেজ কেসটা সবসময় ক্যালকুলেশন করা হয় না, কারণ দেখা যায় সে অ্যাভারেজ কেস হিসাব করা অ্যালগরিদম লেখার চেয়ে কঠিন হয়ে যায়, সেই জন্য ওটস কেসটা করা হয়। এখন বলে অ্যাভারেজ কেস তো এখানে আসলে হিসাব করছে কি, হিসাব আসছে হচ্ছে এখান থেকে। অ্যাভারেজ কেসের ক্ষেত্রে ওটস কেস এবং বেস্ট কেস যেমন ফিক্সড, এইটা ওটস এইটা বেস্ট, সবার আগে পেলে বেস্ট, সবার শেষে পেলে হচ্ছে ওটস। অ্যাভারেজের কিন্তু এরকম ফিক্সড জায়গা নেই, তার বদলে তাকে যেটা করতে হয়, যতগুলো স্টেপ আছে প্রতিটা স্টেপ এবং প্রতিটা স্টেপের প্রবাবিলিটি গুণ করতে হয়। প্রথম স্টেপ এবং তার প্রবাবিলিটি প্লাস সেকেন্ড এবং তার প্রবাবিলিটি, এইভাবে লাস্ট পর্যন্ত প্রতিটা স্টেপ এবং তার প্রবাবিলিটি যোগ করে যেটা আসে সেইটা আসলে অ্যাভারেজ কেসটা। এইখানে তাই করা হচ্ছে যে আমরা নাম্বারটা পাবো কি পাবো না তার হিসাব করা হচ্ছে। যদি আমরা n সংখ্যক নাম্বার, আমরা একটা ফিক্সড নাম্বার খুঁজতেছি, n সংখ্যক নাম্বারের মধ্যে থেকে একদম প্রথম নাম্বারে ওইটা হওয়ার সম্ভাবনা কত? 1 into 1/n 1/n। সো প্রথম স্টেপ এবং তার প্রবাবিলিটি, তাই তো? জি জি স্যার। স্যার দ্বিতীয় স্টেপ এবং তার প্রবাবিলিটি, তুমি সূত্রটা দেখো, এই যে তারপরে n তম স্টেপ এবং ওই বারের প্রবাবিলিটি, এই সবগুলো থেকে যদি আমরা 1/n কে কমন নিয়ে রাখি এই পুরো সিরিজ থেকে, তাহলে দেখো আমাদের থাকে হচ্ছে 1 2 3 4 5 করে n পর্যন্ত। সো এইটা আছে, এইটা আমাদের ইন্টারে ছিল একটা সমান্তর ধারা, 1 + 2 + 3 + 5 ডট ডট প্লাস n, এই ধারার সমষ্টি হচ্ছে n × n + 1/2, ম্যাথ বইয়ে ছিল আমাদের। জি স্যার এইটার যোগফল হচ্ছে n × n + 1/2, সাথে ছিল গুণ 1/n, এই হচ্ছে 1/n। এখন এই n কাটাকুটি করলে তোমার থাকে হচ্ছে n + 1/2। এইটা হচ্ছে লিনিয়ার সার্চের এভারেজ কেস টাইম কমপ্লেক্সিটির হিসাব। এইটা এত কিছু বলার কারণ হচ্ছে যে এভারেজ কেসটা আসলে ক্যালকুলেট করা একটু টাফ, এই জন্য এটা করা হয় না, ওটস কেসটা হিসাব করা হয়। ওটস কেস দিয়ে একটা ফাংশনের পারফরম্যান্সটা বিচার করা হয়, যে একটা ফাংশনের ওটস কেস n², আরেকটা ফাংশনের ওটস কেস n log n। সো n log n ফাংশনের যতই খারাপ করুক না কেন, n log n এর উপরে তো আর উঠতেছে না, সো স্যার সেটা বাই ডিফল্ট n² থেকে ভালো। এবার ঠিক আছে? জি স্যার। স্যার ওকে।